আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আজ তোমাদের মাঝে আমি হাজির হয়েছি ইন্টিগ্রেশনের অল ইম্পর্টেন্স ফর্মুলা নিয়ে। এটা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই সূত্রগুলো জানা থাকলে এভরিথিংস সব টাইপের অঙ্ক তুমি করতে পারবা ইন্টিগ্রেশন বা সমাকলনের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ ইন্টিগ্রেশন বা সমাকলনের মধ্যে যত ধরনের অঙ্ক রয়েছে ইনশাল্লাহ সব অঙ্ক তুমি সলিউশন করতে পারবা বা তোমরা সলিউশন করতে পারবা। সো যদি এই সূত্রগুলো তোমাদের মাথায় থেকে যায়। ওকে, সো দেখো এক জায়গাতে আমি শুধু ইম্পর্টেন্ট সূত্রগুলোই সজ্জিত করেছি। তাহলে দেখো ইন্টিগ্রেশন অল ইম্পর্টেন্স ফর্মুলা। ইন্টিগ্রেশনটা আসলে কি? সমাকলন। হ্যাঁ, অন্তরীকরণ হচ্ছে ব্যবকলন আর ইন্টিগ্রেশন হচ্ছে সমাকলন। একটা আর একটা কি উল্টা। আর ওই জায়গাতে যেমন ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ গত ক্লাসে আমি কি করেছিলাম, ডি/ডিএক্স দিয়েছিলাম, আর এখানে ইন্টিগ্রেশন প্রকাশ করার জন্য এফের মতো বাট কাটা যাবে না, এরকম করে সাইনটা ব্যবহার করা হয়। এইটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন বা চিহ্ন, সমাকলন চিহ্ন। ওকে, সো দেখো x⁴n dx অপারেটর এখানে কি, যে ভেরিয়েবলটা থাকবে তার সাপেক্ষে অপারেটরটা নিতে হবে। ক্লিয়ার? সো এখানে x আছে তাই dx। এখন আসো dx অপারেটর নিয়েছি। ওই অঙ্কটা এর আগে যে ক্লাস নিয়েছি ডিফারেন্সিয়েশন, সেটার জন্য ছিল যে পাওয়ারটাকে সামনে আনি, পাওয়ারের থেকে এক বাদ দিই, তাই না? সো এটার জন্য কাজ কি, যে কোনো ভেরিয়েবলের পাওয়ার যদি আমাদের থেকে থাকে এবং সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন করি, তাহলে পাওয়ারের সাথে এক যোগ করতে হয় আর সম্পূর্ণ পাওয়ার দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। আশা করি এটা বুঝেছ। এবং যতগুলো সূত্র আমি লিখেছি, যেহেতু এগুলা লিমিট ছাড়া, তার মানে কি অনির্দিষ্ট। আর যেগুলো নির্দিষ্ট সেগুলো লিমিট দেয়া থাকে, যেগুলো অনির্দিষ্ট সেটা লিমিট দেয়া থাকে না। আর লিমিট দেয়া না থাকলে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে একটা করে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখতে হয়। সেটাকে তুমি কেউ বিবেচনা করতে পারো, সি বিবেচনা করতে পারো। সো এটাকে যদি আমরা সলিউশন হিসেবে দেখতাম, তাহলে প্রত্যেকটার সাথে একটা করে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা বসিয়ে দিতাম। যেহেতু এটা শুধুমাত্র সূত্র দিচ্ছি এবং ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বাদ দিয়ে, তাই তোমরা যখন ক্যালকুলেশন করবা বা অঙ্ক করবা, প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আমাদের এটা নিম্ন সীমা উচ্চ সীমা কোনো কিছু দেয়া নাই, অনির্দিষ্ট ইন্টিগ্রাল, সো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ইন্টিগ্রেশন শেষ হলে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ব্যবহার করব। সেটা তোমরা K1 K2 K3 অথবা শুধুমাত্র K অথবা শুধুমাত্র C, এনি অ্যালফাবেট ধরতে পারো। ওকে, এনি লেটার। ওকে, দেখো এরপরে 1/x dx নিচেরটার অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করে যদি উপরকেরটা পাওয়া যায়, তাহলে লন অফ নিচেরটা লেখা হয়। লন অফ কি? নিচেরটা ডিফারেন্সিয়েশন করে যদি উপরকেরটা পাওয়া যায়, তাহলে লন অফ নিচেরটা লেখা হয়। এরপরে দেখো e⁻mx dx, এটা যখন আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম, e⁻x করলে e⁻x, দ্যাট মিনস e⁻mx ছিল, বাট এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে আমরা m পেয়েছিলাম। এখানেও ডিফারেন্সিয়েশন করে আমরা mই পেয়েছি, বাট ওই আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন বাড়তি জিনিস ফেলে গুণ করে লিখতে হয়, আর ইন্টিগ্রেশনের সময় বাড়তি অংশ থেকে যে ফলাফলটা পাওয়া যায় সেটা এই টোটাল অংশটাকে ভাগ করে লিখতে হয়। ঠিক আছে, সেই জন্য m ইন্টু আকারে না লিখে 1/m আকারে এটার সাথে গুণ করা হয়েছে। এরপরে দেখো e⁻x dx, এইটা সমান লেখা হয় কি, e⁻x লনে লিখেছিলাম, বাট এখানে দেখো e⁻x হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অংশ থেকে যে লনে বা লগে আমরা পাই, সেটার দ্বারা দেখো ওই জায়গাতে গুণ করেছিলাম, এখানে ভাগ করেছে। শুধু পার্থক্য এটাই, ডিফারেন্সিয়েশন এবং কি ইন্টিগ্রেশনের মধ্যে। সো এখানে দেখা ওইটার জন্য কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েশন করে 0 হয়েছিল, যখন ইন্টিগ্রেশন করছি তখন কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে যে ভেরিয়েবল যুক্ত অপারেটরের সাহায্যে আমরা ইন্টিগ্রেশন করব, সেই অপারেটরের যে ভেরিয়েবলটা রয়েছে সেটা এই কনস্ট্যান্টের সাথে গুণ হয়ে বসবো। সেই জন্য কনস্ট্যান্ট সি এর সাথে এক্সটা গুণ হয়ে Cx হলো। এবার দেখো আমরা ধ্রুবক পদকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু 0 পেয়েছিলাম, ইন্টিগ্রেশন করলে অবশ্যই কী পাবো, কনস্ট্যান্ট। তাহলে 0কে ইন্টিগ্রেশন করলে যে কোনো কনস্ট্যান্ট পাওয়া যায়। আমি C দিয়েছি, তোমরা এনি লেটার ব্যবহার করতে পারো। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন 1/√x, রুটের মধ্যে কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরকেরটা পাওয়া যায়, তাহলে 2√, সেই অংশটা লেখা হয়। ওকে, এরপরে দেখো ইন্টিগ্রেশন e⁻x f(x) প্লাস f প্রাইম অফ k x ইন্টু dx। মনে রাখবা প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করে যদি পরেরটা পাওয়া যায়, অর্থাৎ দুইটা ফাংশন যদি যোগ আকারে থাকে, তাহলে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করে যদি পরের অংশটা পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে e⁻x তো থাকবে, প্রথম অংশটা এর সাথে ইন্টু আকারে লিখলে এটা আমাদের কি আনসার হয়ে যায়। ওকে, খুব সহজ।
এরপরে দেখো আমরা sin x কে ডিফারেন্সিয়েশন করে cos x পেয়েছিলাম, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই কি sin x পাবো, জাস্ট উল্টো করে লেখা আর কিছুই না। দেখো cos x কে ডিফারেন্সিয়েশন করে মাইনাস sin x পেয়েছিলাম, তাহলে sin x কে ইন্টিগ্রেশন করে দেখো মাইনাস cos x পাচ্ছি। ওকে, এরপরে দেখো যে আমরা tan x কে ডিফারেন্সিয়েশন করে sec স্কয়ার x পেয়েছিলাম, তাহলে sec স্কয়ার x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে নিশ্চয়ই কি হবে tan x, কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে কি উল্টা, এটা বলেছি। সো এখন দেখো cot x কে আমরা ডিফারেন্সিয়েশন করে মাইনাস cosec স্কয়ার x পেয়েছিলাম, তাহলে cosec স্কয়ার x কে যদি ইন্টিগ্রেশন করি মাইনাস কি cot x পাবো। সো সেটা লেখা হয়েছে, এটা সিস্টেম করে পড়লে বিষয়টা মনে থাকবে। দেখো আমরা sec x কে ডিফারেন্সিয়েশন করে sec x tan x পেয়েছিলাম, তাহলে এই অংশটাকে যদি এখন ইন্টিগ্রেশন করি তাহলে পূর্বের জিনিস ফিরে আসবে। সো এই জন্য sec x। এরপরে দেখো cosec x কে আমরা ডিফারেন্সিয়েশন করে মাইনাস cosec x ইন্টু cot x পেয়েছিলাম, তাহলে cosec x ইন্টু cot x এইটাকে ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই পাবো কি মাইনাস cosec x। এরপরে দেখো এই সূত্রগুলো ইনভার্সের এবং খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবারই আসে এবং এর আলোকে অসংখ্য অঙ্ক রয়েছে, একটু খেয়াল করি। দেখো ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস কি x স্কয়ার। সো এই জাতীয় সূত্র থেকে আমরা লিখব 1/a tan ইনভার্স x বাই a। খুব খেয়াল রাখতে হবে, পরপর প্রায় একই রকম দেখতে, a স্কয়ার প্লাস x স্কয়ার, মাঝে প্লাস আছে। সো 1/a tan ইনভার্স x বাই a। এরপরে দেখো d বাই এখানে ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, একই বিষয়, এটা প্লাস এটা মাইনাস। যখনই মাইনাস চলে আসছে তখন দেখো 1/a না, কিন্তু 1/2 ln অফ a প্লাস x বাই a মাইনাস x, বুঝতে পারছো? এরপরে দেখো এটা দেওয়া হচ্ছে প্রম মান বা মডুলাস, অর্থাৎ এর অর্থ এর ভিতরের থেকে যা বের হবে সব পজিটিভ মান, ঠিক আছে? সো এরপরে দেখো যে dx বাই এখানে কি x স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টিগ্রেশন, এটা কিন্তু a আগে ছিল x পরে, আর এটার জন্য দেখো xটা আগে a পরে, তাহলে যেটা আগে সেটা কিন্তু আগে দিয়ে লেখা হচ্ছে, বাট যেটা কনস্ট্যান্ট ছিল সেটার জন্য পজিটিভটা উপরে নেগেটিভটা নিচেই। আর এখানে x স্কয়ার মাইনাস a স্কয়ার এর ভিতরে দেখো নেগেটিভটাই উপরে লিখেছি, পজিটিভটা নিচেই, এবং যেটা আগে আছে সেটা আগে দিয়ে লেখা হয়েছে, এগুলো খুব খেয়াল করতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার dx বাই ইন্টিগ্রেশন এইটি সমান আমাদের কী হচ্ছে 1/2 ln অফ x মাইনাস a বাই x প্লাস a টোটাল টার্ম মডুলাস। ওকে, এরপরে দেখো একই বিষয় a স্কয়ার মাইনাস x স্কয়ার, বাট এখন দেখো উপরকে তিনটায় কোনো রুট ওভার বা বর্গমূল ছিল না, বাট এখানে দেওয়া আছে হ্যাঁ স্কয়ার রুট, তাহলে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এইটা আসলে একবারেই লিখে দিবে sin ইনভার্স x বাই a। ওকে, এরপরে আসো ইন্টিগ্রেশন বাই পার্টস, অর্থাৎ অংশ অংশ করে দুইটা ফাংশন যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে একটাকে u আর একটাকে v ধরে ইন্টিগ্রেশন করতে হয়, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস বলে। এটা শুধু ইন্টারেই না, অ্যাডমিশন এবং ইউনিভার্সিটি লেভেলে গেলেও এই কোশ্চিনটা এবং এই জাতীয় কোশ্চিন সলিউশন করার জন্য এই সূত্র খুব খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা ভালো করে শেখার চেষ্টা করি। uv ইন্টিগ্রেশন dx, u হচ্ছে প্রথম ফাংশন, v হচ্ছে দ্বিতীয় ফাংশন। প্রথম ফাংশনকে রেখে দ্বিতীয় ফাংশনকে ইন্টিগ্রেশন করব, তারপর মাইনাস দিলাম, ইন্টিগ্রেশন শুরু করলাম। এবার প্রথম যে ফাংশন ছিল তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ইন্টিগ্রেশন, দ্বিতীয় পার্টটাকে কি আবার ইন্টিগ্রেশন, এবার এই টোটাল অংশটাকে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। সো এই সূত্রটা একটু কঠিন, কিন্তু প্র্যাকটিস করলে মনে থাকবে। এরপর আসো x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এইটা যেখানে a ব্যাসার্ধ আর 0 0 কেন্দ্র। সো এই বৃত্তের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে চিত্র দিয়েছি দেখো একটা বৃত্ত যেমন সেমন করে। সো এইটা দেখো দুইটা আমি এক্সিস বা অক্ষ আঁকিয়েছি। সো অঙ্কন করার পরে দেখো এখানে 4টা ভাগ হয়েছে। সো এই অংশটার যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে যেহেতু আমি এক্স অক্ষ বরাবর মানটা নিচ্ছি তাহলে ফাংশনটা কি নিশ্চয়ই ওয়াই, সেই জন্য দেখো এক্সের ভ্যালু বের করতে হবে, এই জন্য অপারেটর কি ডিএক্স। কারণ এই সমীকরণ থেকে যদি আমি ওয়াইটা বের করি তাহলে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার তার বর্গমূল হয়, তাই না? সো সেটা ওয়াই সমান, অর্থাৎ ওয়াই সমান লেখা যায় রুট ওভার a স্কয়ার মাইনাস কি এক্স স্কয়ার। এখন এইটাই যদি এখানে বসাই তাহলে ফাংশনটা হয়ে যাচ্ছে কি এক্সের সাপেক্ষে, সেই জন্য ডিএক্স অপারেটর দ্বারা এটাকে সলিউশন করতে হবে। এই জন্য দেখো যেহেতু আমি এইটা নিচ্ছি তার মানে এক্স অক্ষ বরাবর আমাদের 0 0 0 আর এইদিকে কি এ পরিমাণ, সেই জন্য 0 থেকে এ হচ্ছে কি লিমিট। কারণ এ পরিমাণ এইদিকে গেলেই এই বিন্দুর স্থানাঙ্ক হয় এক্স অক্ষে, এক্সের মান এ আর এক্স অক্ষের উপর ওয়াই, তাহলে এইটা হচ্ছে 0 0 যদি হয় তাহলে প্রথম এই মান আর এই মান 0 থেকে কি এ পর্যন্ত, আর দ্বিতীয় মান তো 0। সো এই জন্য লিমিট 0 থেকে এ। এবার আসো যেহেতু আমার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলছে, এটা তো আমি একটা পার্টের জন্য সূত্র দিলাম, তাহলে এরকম পার্ট কয়টা 4টা, সেই জন্য এখানে 4 দ্বারা গুণ করা হয়েছে। আশা করি বুঝেছ। এবার আসো উপবৃত্তের ক্ষেত্রফলের জন্য আমাদের একই বিষয়, এরও 4টা খণ্ড।
সো এইদিকে কি এক্স অক্ষ, এইদিকে কি ওয়াই অক্ষ, তাহলে এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটাকে ধরা হয় বি, ঠিক আছে, এটা হয় 0, বি, আর এটা হয় a, 0। সো এটা যদি আমরা বিবেচনা করি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লিমিটটা পায়। ওকে, সো সেই জন্য দেখো 0 থেকে a ওয়াই ডিএক্স, আর এটা আরও 4 ভাগ, সেই জন্য আগে 4 দ্বারা গুণ করা হয়েছে। ওকে, তাহলে টোটালটার ক্ষেত্রফল পাওয়া যাবে। যদি যে কোনো 2 ভাগের ক্ষেত্রফল বের করার কথা বলতো তাহলে 2 দিতাম, 3 ভাগ হলে 3 দিতাম, 1 ভাগ হলে কিছুই দেওয়া লাগতো না, আর 4 ভাগের জন্য তো 4 দিয়েছি। ওকে, এবার আসো ওয়াই স্কয়ার সমান 4x এবং ওয়াই ইকুয়াল টু এক্স সমীকরণ দেয়। দুইটা ইকুয়েশন, এই জাতীয় ইকুয়েশনের সলিউশন করে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় মধ্যবর্তী, তাহলে দেখো এই দুইটাকে সলিউশন করে আমরা কি, যেহেতু ডিএক্স মানে এক্সের মানটা বের করব, সেই জন্য এই সমীকরণ সলিউশন করব, করে এক্সের যে দুইটা মান বের হয়েছে, সর্বনিম্ন মানটা হচ্ছে লোয়ার লিমিট এবং সর্বোচ্চ মান হচ্ছে আপার লিমিট বা উচ্চ সীমা, এটা আমরা সাজাবো। তারপরে এই দুইটা ফাংশনে y1 মাইনাস y2 এই দুইটাকে বিয়োগ করব, এবং সেটাকে যদি আমরা ডিফারেনশিয়াল অপারেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে যে অংশটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এরপরে দেখো 23 নম্বর, এখানে নিচে একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করব। এটা করার পরে যদি আমাদের কি হয়, উপরকের এই অংশটা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা লন অফ নিচের এই অংশটা লিখব। ওকে, এরপরে দেখো যে রুটের মধ্যে কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরকেরটা পাওয়া যায় তাহলে 2√of সেই অংশটা লিখব। এবার আসো যে আমরা তো থিওরিক্যালের জন্য অলরেডি অনেকগুলো সূত্র শিখেছি এবং এরই আঙ্গিকে ইনশাল্লাহ আমরা সব কোশ্চেন সলিউশন করতে পারবো। এরই মাধ্যম দিয়ে আরও দুইটা কথা না বললেই না, তাই বলে দিচ্ছি, সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য। যদি x² + y² = a² এই বৃত্তের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করার কথা বলে, তাহলে মাথায় রাখবা যে ডান পাশে যে অংশটা থাকে সেটাকেই তো আমাদের ব্যাসার্ধ বা রেডিয়াস তৈরি করে নিতে হয়। সো সেটা আমরা করবোই না, ডান পাশে আমাদের যে অংশটা আছে তার সাথে শুধুমাত্র এই পাইটা গুণ করে দিলেই বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে পার এমসিকিউ। এবং x² + a² + y² / b² = 1 এই উপবৃত্তের ক্ষেত্রফল যদি নির্ণয় করার কথা বলে, তাহলে এখানে স্কয়ার বাদ দিয়ে a আর b এর সাথে শুধুমাত্র পাই গুণ করে দিলে পাই ab, এটাই হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল। সো আশা করি সবগুলো সূত্র তোমরা বুঝতে পেরেছ। এবার বাসায় যদি এগুলো একটু লেখালেখি করো বা একটু পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ অল ইন্টিগ্রেশন এই সূত্রের আলোকে সমাধান হয়ে যাবে এবং 100% তোমরা কমন পাবা। সো আজ এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।